কি রে, তোর অসুবিধা কি বলতো? তুই কি আর নিজের কাজ ঠিক মতো করতে পারিস না? আমার উঠোনে হাঁসের খাবার ছড়াচ্ছিস কেন? হাজার বার বলেছি তোর বাড়ির জিনিস তোর কাছে রাখবি। আছে তো ওই একখানা মুরগি, তাও ঢং। দিদি, এই দিকটায় তো আগে থেকেই হাঁসগুলো আসে। আমি খেয়াল রাখি ওরা যেন তোমার উঠোন নোংরা না করে। কিন্তু আজকে আসলে এই দিকে অনেক পাতা পড়েছিল, তাই আর কি। ক্ষমা করে দিও দিদি। যা তো যা, উঠে যা তুই এখান থেকে। তোদের তো আছে ওই খুপড়ি ঘরটা, ওটা পেয়ে বুঝি শান্তি হয়নি? এত লোভ ভালো নয়, বুঝলি তো? সবই দখল করতে চাইছিস নাকি? এখন উঠোনটাও দখল করে নিবি বুঝি? যত সব। এসব কি বলছো দিদি তুমি? উঠোন আমি কেন দখল করব? আমরা তো পুরো উঠোনই একসাথে ব্যবহার করতাম এতদিন। হঠাৎ করে ভাগাভাগির কথা উঠছে কেন? আমি বাড়ির বড় বউ, এই বাড়ির অর্ধেক আমার। আমার স্বামীকেও আমি বলে দিয়েছি এই অংশে একটা ঘর তুলবো। তোর হাঁস মুরগি এখান থেকে হটাতে হবে, এই বলে দিলাম। দিদি, কিন্তু রান্নাঘরের পাশে যদি ঘর ওঠে, ধোঁয়াটা তোমাদের ঘরেই ঢুকবে, অসুবিধা হবে না? সেটা তুই চিন্তা করিস না। আমি জানি কোথায় কেমন করে ঘর তুলতে হয়। তুই তোর বরকে সামলা আগে। আমি তো কিছুই বললাম না দিদি, শুধু একটু বোঝাপড়া করতে চেয়েছিলাম। বোঝাপড়া? তোদের ছেঁড়া সংসার নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোরা নিজেদের মতো থাক গিয়ে। আমি আর একসাথে সংসার করতে চাই না। দিদি যদি একটু বুঝতো, তাহলে এই সংসারে এত অশান্তিই হতো না। জানি না এভাবে আর কতদিন চলবে। শোনো না, তুমি একটু শুনবে? আমার তোমাকে কিছু বলার ছিল। তোমার যদি একটু সময় হতো। বলো লীলা, কি হয়েছে আবার? আজকে জানো, দিদি আমাকে উঠোন থেকে তাড়িয়ে দিল। বলল আমরা নাকি জায়গা দখল করছি। আবার সেই এক কথা? এই নিয়ে কতদিন চলবে বলো? আমি তো চেষ্টা করি যেন কোনো ঝামেলা না হয়, তাও কেন যেন সব দোষ আমারই হয়। তুমি একটু ধৈর্য ধরো লীলা, বড়রা যেমন বলেন তেমন চললে মঙ্গল হয়। আর ওরা তো আমাদের বড়। বৌদি আমাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসতো আগে। এখন যে কি হয়েছে জানি না। দিদি তো আর মা নন, এটা তোমাকে বুঝতে হবে। কোথাও না কোথাও দাঁড়িয়ে তো প্রতিবাদ করতে, না হলে এভাবে সবকিছু সহ্য করা যায় না। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমারও খুব অসহায় লাগছে নিজের কাছে। তোমায় কিছু বলার ইচ্ছা হয় না ওদের। তুমিও তো কত পরিশ্রম করো, এই বাড়ি তো তোমার। তাহলে কেন আমরা সব সময় চুপ করে থাকি? ইচ্ছে তো হয়, কিন্তু এই সংসারে আমার কথা শোনে কে? আচ্ছা, এখন বাদ দাও। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো, তাহলেই আমি সাহস পাই। আর কিছুই চাই না আমার। আমি আছি লীলা, সব সময় আছি। শুধু সময়টা একটু কঠিন। এটাও ঠিক পার হয়ে যাবে। এই যে শুনছো, আর কতদিন ওদের সহ্য করব বলো তো? উঠোনটা নিজের মতো ব্যবহার করতেও পারি না। আর শুধু উঠোন কেন, কিছুই নিজের মতো ব্যবহার করতে পারি না। সবেতেই ওই বউ চলে আসে। কিন্তু এখনই কিছু বললে আবার লোকে বলবে আমরা অত্যাচার করছি ওদের উপর। লোকে কি বলবে না বলবে তা নিয়ে আমি ভাবি না। কাল সকালে এমন অশান্তি করব যে নিজেরাই পালাবে। তাই নাকি? কি করবে শুনি? কালকে আবার আমার উঠোনে লীলা যেই আসবে, এলে চেঁচামেচি শুরু করব। বলবো লীলা আমার উঠোন দখল করছে, তারপর তোমার সামনে ঝামেলা করব। তুমি চিৎকার করে বলবে ওই বউকে আর তোমার ভাইকে এই বাড়ি থেকে চলে যেতে। আর খুব চেঁচাবে। কালকে ওদের বাড়ি থেকে আমি তাড়াবই। কিন্তু তাড়িয়ে দিলে যাবে কোথায় ওরা? সেটা আমি জানি না, ওদের চলে যাওয়া সেটাই তো আসল। না থাকলে পুরো উঠোন, বড় ঘর সব আমার। গাছের পাশেও ঘর তুলবো, আর পুকুর ঘাটটাও আমাদেরই হবে। লোকজন কিছু বলবে না তো? আমি সব সামলে নেব। কয়েকজন পাড়ার মেয়েকে আগে ভাগে বলে রাখবো লীলা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। তুমি শুধু তাড়াবার সময় পাশে থেকো, ব্যাস। কাল কি তাহলে শেষ? হ্যাঁ, অনেক হয়েছে। এবার শান্তিতে বাঁচতে চাই। এই লীলা,
তোর এই মুরগি আবার আমার উঠোনে এসেছে। এতবার বলেছি, তুই তাও শুধরাবি না, না? উফ! কিন্তু আমি তো অন্যদিকে দিয়ে এসেছিলাম দিদি, হয়তো ভুলে ওই দিকে চলে এসেছে। তুমি রাগ করো না, কোনো রকম নোংরা হলে আমি নিজের হাতে তোমার ওই পাশের উঠোনটুকু পরিষ্কার করে দেব, তুমি একদম চিন্তা করো না। চুপ কর, নিজের দোষ থাকতে মিথ্যে বলিস না। আর তোর ওই পরিষ্কার আমার দরকার নেই, আমার নিজের হাত আছে। কি হচ্ছে আবার সকালবেলায়? এই বাড়ি থেকে শান্তি মতো ঘুমানো যাবে না এই অশান্তিতে? হ্যাঁ, তোমার এই ভাইয়ের বউ আমাদের উঠোন দখল করছে, বেয়াদব হয়েছে একেবারে। কোনো কথা শোনে না, গুরুজনদের সম্মান করতে শেখেনি। কি যে এক বউ তোমার মা পছন্দ করে এনেছিল কে জানে। দাদা, এতটুকু জায়গা নিয়ে এত বড় কথা! আমরা তো একসাথেই বড় হয়েছি, বৌদিকে একটু বোঝা দাদা। লীলার তো এসব শুনলে কষ্ট হয়। এই বড় হয়েছিস তো কি হয়েছে রে? এখন বাড়ির সবকিছু নিজের মতো করে চালাবি, আর তোর বউ আমার বউয়ের কথা শুনে চলে না কেন রে? হ্যাঁ, দিদি, আমরা তো কোনো অসুবিধা করিনি তোমাদের, এটা কেন বুঝতে চাইছো না? চুপ! তোদের এই বাড়িতে আর থাকতে হবে না, যা, বেরিয়ে যা এখনই। দাদা, বৌদি এতটা নিচে নেমে যাবে সেটা ভাবিনি। আরে মাথা ঠান্ডা রাখ, বেরিয়ে গেলে তোদের ভালোই হবে, শান্তি পাবি। চাচা, রোজ রোজ এই একই অশান্তি আমারও ভালো লাগে না তোর। ঠিক আছে, তোমরা যখন তাই চাও আমরা চলে যাব। চলো লীলা, চলো। এই বাড়ি আর আমাদের নেই, এই বাড়িতে কেউ নেই আমাদের। চলো। দেখলে, বলেছিলাম না কাজ হবে। ইয়ে, এবার সত্যিকারের শান্তি। আজ যেন হাওয়াটা কেমন শান্ত না? জানো, ওই বাড়ি ছেড়ে আসার পর খুব কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু একটা কেমন যেন শান্তি অনুভব করছি এই মাটির কুঁড়ে ঘরে। এত সুন্দর হাওয়া, পুকুরের জল, চারিদিকটা খুব সুন্দর। হ্যাঁ, বহুদিন পর মনটা একটু হালকা লাগছে। ওই বাড়ির থেকে এই জায়গাটা অনেক ভালো গো লীলা। জানো, দিদির কথাগুলো মাঝে মাঝে খুব মনে পড়ে ঠিকই, কিন্তু এখন আর বুকের ভেতরটা ব্যথা করে না। কারণ এখন তোমাকে নিয়ে একটা শান্ত সংসার করে তুলেছি। এখানে কেউ চেঁচায় না, কেউ অপমান করে না, শুধু আমরা দুজন। কুটিরটা ছোট হলেও মনটাকে বড় করে নিতে শিখেছি। এই পুকুর, এই গাছ, আমার তো মনে হয় এটাই আসল শান্তি। যদি আবারও কষ্ট হয় তাহলে এই জঙ্গলের পাখিদের সঙ্গে কথা বলো, বুঝলে? ওরা তো কিছুই বলে না, শুধু শুনে যায়। জানো লীলা, তুমি পাশে থাকলেই আমার আর কিচ্ছু লাগবে না। আমিও তাই ভাবি, তুমিই আমার একমাত্র নির্ভরতা। তুমি না থাকলে আমার যে আর কিছুই থাকবে না। হ্যাঁ। শোনো নিশা, ওই ভুবনের মাথা একেবারে গেছে। নিজের ভাইকে আর ভাইয়ের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এখন পুরো উঠান, পুরো বাড়ি নিজের দখলে নিয়ে নিয়েছে। জানি তো, শুনেছি। আর তার বউ, ওই যে শ্যামলী, তার তো এমন ভাব যেন গ্রামের মেম সাহেব, কাউকে মানুষই ভাবে না। আমার আর সহ্য হয় না। একেই বলে সুযোগের রাজনীতি। কিন্তু এখন যদি ওদের সামলানো না যায়, কালকে গাছের নিচটাও বাঁশ দিয়ে ঘিরে ফেলবে। ধীরে ধীরে আশেপাশের সব জমি দখল করব। তাই নাকি? শোনো না, এই সুযোগে আমরা কিছু করতে পারি তো। কি গো, তুমি কিছু করো। ওই উঠোন আর পুকুর ঘাটটা তো আমাদের ঘরের পাশেই। দেখো না, যদি কিছু করে ওদের দুটিকেই তাড়ানো যায় গ্রাম থেকে। তাই তো ভাবছি একটা কাজ করা যায়, ওদের বিরুদ্ধে চুরির অপবাদ তোলা। তাহলে গোটা গ্রামবাসী ওদের বিরুদ্ধে হয়ে যাবে। চুরি? কিন্তু কিসের কিসের চুরির অপবাদ দেয়? হ্যাঁ শোনো, গ্রামের অনেক জায়গা থেকে অনেক গাছ কেটে রাখবো আমরা, আর তারপরেই আমরা ছড়িয়ে দেব ভুবন আর শ্যামলী এ কাজ করেছে। তারপর কিন্তু কেউ বিশ্বাস করবে? আমি নিজে গিয়ে বলবো রাতে ছায়ার মতো দুটো লোক দেখেছি। আর তারপর লোকজন তো এমনিতেই শ্যামলীর উপর ক্ষেপে আছে, তাই না? তাহলে তো মজা হবে, ওদের অপমান করে গ্রাম ছাড়া করা যাবে। আর তখন আমরা আস্তে আস্তে জমির দখল নেব।
সাবধানে কেটো, শব্দ হলে কেউ জেগে যাবে। আমি জানি কি করতে হবে। এই বাঁশ ছাড়টা আর আশেপাশের কাজগুলোতে তো কেউ পাহারা দেয় না। এটাই চুরি করলে লোকজন বেশি গরম হবে। এবার তাহলে এগুলো নিয়ে কোথায় যাব? কোথায় আবার? ভুবনের বাড়িতে গো। ওদের বাড়ির সামনেই এসব রেখে আসবো। আর তারপরেও হবে আসল মজা কালকে সকালে। আরে, এত গাছ কোথা থেকে এলো? কি ব্যাপার, কি হয়েছে? দেখো তো, কে যেন রাতের বেলায় আমাদের উঠোনে কাটা গাছ ফেলে গেছে। এমন উপকার কে করলো বলো তো? একদম তাজা কাটা তো, এ মনে হচ্ছে এই বাড়িতেই কাটা হয়েছে। যেই করুক, আমরা তো লাভে আছি। এবার বসার ছাউনি করব, রান্নাঘরের পাশে বেড়া দেব। আর গাছের ডাল জ্বালানি হিসেবেও ব্যবহার হবে। হ্যাঁ, শোনো শোনো, তোমরা একবার ভুবনদের উঠোনে গিয়ে দেখো কি কাণ্ড হয়েছে, কত কি পড়ে আছে। তোমরা ওসব দেখলে না পাগল হয়ে যাবে গো। আমাদেরও এরকম অবস্থা হয়েছে। পুরো বাঁশ ছাড়টা আর সেখানকার সব গাছ গত রাতে গায়েব হয়ে গেছে। আর আজকে সকালে কি দেখছি জানো? গাছ কাটা পড়ে আছে ভুবন আর শ্যামলীর উঠানে। এত গাছ কোত্থেকে এলো ভুবন? দাদা আমরাও ঠিক জানি না। কালকে রাতে আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যখন উঠি তখন দেখি উঠান ভরে মানে এইসব গাছ। মনে হয় কেউ আমাদের উপকার করেছে। আমরা তো নিজেরা কিছুই কাটিনি। উপকার? গাছ চুরি করে কেউ উপকার করে? গত রাতে আমি নিজের চোখে দেখেছি এই উঠানে ছায়ার মতো দুটো লোক আসছে, আর এখন গাছ পড়ে আছে। আর কাকতালীয় ভাবে গায়ের বাঁশ ছাড়ও কাটা হয়েছে। তাহলে কি সত্যি তোরা? এরা মিথ্যে কথা, আমরা কেন চুরি করব? আমাদের যা দরকার সবই আছে এদের কাছে, চুরি করার প্রয়োজন কি? ঠিক করবে তোমরা, চোখের সামনে প্রমাণ পড়ে আছে। গাছ তো সত্যি ওদের উঠানে আছে, আমরা তো দেখতেই পাচ্ছি। আর কৈলাস যখন বলছে তো রাতেও দেখেছে, তাহলে সত্যি দেখেছে হয়তো। তাহলে এমনি এমনি কেউ এভাবে এতগুলো গাছ কেটে রাখে? সম্ভব না, সম্ভব না। ঠিকই ঠিকই, যদি না কাটতো তাহলে বলবে কে রাখলো। হ্যাঁ, আমি তো জানি না। ওরাই করেছে, তার মানে ওরাই দোষী। দাদা দাদা শুনুন, আপনারা আমাদের কথা একবার শুনুন। আমি বা আমার বউ শ্যামলী জীবনে কখনো চুরি করিনি। কেউ আমাদের ফাঁসাচ্ছে, সত্যি বলছি, কেউ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। হ্যাঁ, কাল রাতে আমরা ঘরে ছিলাম, বাইরে যাইনি এক পাও। দয়া করে আমাদের বিশ্বাস করুন, আমরা আওয়াজ পেয়ে বাইরে এসেছিলাম, আর এসেই এসব দেখেছি আমাদের উঠোনে পড়েছিল। তাহলে বলতো গাছগুলো এলো থেকে? ভূতের দল নিয়ে এসছে? আমি তো নিজের চোখে দেখেছি ওদের উঠানে রাতের বেলায় ছায়া নড়াচড়া করছিল, আর ছায়াটা দেখে আমার ভুবনের মতোই লেগেছিল। ঠিক বলেছ, এমন পরিষ্কার প্রমাণ দেখে কেউ নির্দোষ হতে পারে না, ওরাই চোর। আপনারা এত সহজে আমাদের অবিশ্বাস করে ফেলবেন? এই গ্রামে আমরা কত বছর যাবত আছি, আমরা কি কখনো কিছু চুরি করেছি? করিনি তো। তাহলে কেন এখন আপনারা সবাই আমাদের অবিশ্বাস করার জন্য এভাবে উঠে পড়ে লেগেছেন? মাফ করো বৌদি, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বুঝলে, কিন্তু প্রমাণ বড় কথা। আর চোখের সামনে এত বড় প্রমাণ আছে, সেটাকে না দেখে তো উপায় নেই, তাই না? এসব চুরি আমাদের গ্রামে বরদাস্ত করা যাবে না ভাই। তাহলে কি চাও তোমরা, কি চাও বলো? তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও, আজ কি এক্ষুনি এক্ষুনি চলে যাও। চলো গো, এখানে থাকার আর কোনো মানে নেই। কিন্তু আমাদের বাড়িঘর ছেড়ে কোথায় যাব? আমরা যেমনটা করেছি সেটারই ফল পাচ্ছি, আর এখানে থেকে লাভ নেই। ওরা সবাই আমাদের দোষী ভাবছে। চলো। ছোট,
কিরে ছোট, আছিস ঘরে? কে ওখানে? এ কি তোমরা? ভুবন দাদা, তুমি এখানে? ভাই, আমরা খুব অন্যায় করেছি। তোদের বাড়ি দিকে তাড়িয়ে দিয়ে নিজেই আজকে রাস্তায় এলাম। ওই যে বলে না, বাপ কখনো বাপকেও ছাড়ে না, তাই হয়েছে রে আমাদের সাথে। আমরাই ভুল বুঝেছিলাম, আর এখন যখন আমাদের জীবনে সেই ভুল ফিরে এলো, তখন বুঝলাম ভালো মন্দের পার্থক্য কি। আমাদের ক্ষমা করে দে বোন। এতদিনে তাহলে বুঝলে দিদি? আমরা তো শুধু চুপ করেছিলাম, তবু কখনো বদ চোখে দেখিনি, কখনো খারাপ চাইনি তোমাদের। তুই ছোট হলেও আজকে বড় মনের পরিচয় দিলে গো। ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। রক্তের সম্পর্ক মুছে যায় না, ফিরে এসেছো এটাই বড় কথা। আমরা আবার একসাথে থাকবো। তুমি তো আমার দিদিই ছিলে, আজ থেকে আবার হলে। এসো, সব ভুলে যাই। তুই তুই আমাকে আবার দিদি বললি? ছোটরা ভুল হলে ক্ষমা করে দিতে জানে, তাই না? কিন্তু দিদি, আমি শুনেছি তোমাদের সাথে যা যা হয়েছে, ওই কৈলাস আর নিশা বৌদি সমস্ত গ্রামবাসীকে উত্তেজিত করেছে তোমাদের বিরুদ্ধে। হ্যাঁ, আমার তো মনে হয় ওরা আমাদের জায়গা জমি হাতিয়ে নিতেই চায়, সেই জন্যই এই কাজ করেছে। এখন চাইলে আমরা সবাই মিলে সত্যটা বের করে আনতে পারি। যারা সত্যিকারের চোর তাদের মুখোশ খুলে দিতে পারি। এবার সত্যের পাশে দাঁড়াবো, গ্রামে ফিরে সত্যটা বলবো। হ্যাঁ, আমি আর লীলা মিলে সমস্ত সত্যি উদ্ঘাটন করব, আর তোমরাও আমাদের পাশে থাকবে। এই রোদ তো আগের মতো না। কি ভয়ানক তাপ, কি অসহ্য গরম। পুরো গা যেন পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে একদম। আগে যে রাস্তার পাশে ছায়া ছিল, এখন সেখানে ধুলো আর রোদ। গাছগুলো কেটে ফেলেছে বলেই তো এমন অবস্থা। কি অবস্থা এই গ্রামে! চারিদিকে শুধু শুকনো মাটি আর ধুলো। আর কতদিন এভাবে চলবে? এই গরমে বাচ্চা বুড়ো কারোর প্রাণ রক্ষা নেই। আগে দুপুরে একটু গাছতলায় বসে নিতাম, এখন তো ছায়াও নেই তো। দেখলে দিদি, আমরা যেদিন থেকে গাছের গুরুত্ব ভুলে গেছি, সেদিন থেকেই প্রকৃতি আমাদের শাস্তি দিচ্ছে। হ্যাঁ, গাছ কাটা যে চুরি ছিল, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সবাই। এবার যদি প্রকৃত দোষীদের শাস্তি না দেওয়া যায়, তাহলে এই গ্রামটা ধ্বংস হয়ে যাবে। নিশার কৈলাস, ওরাই তো আমাদের ফাঁসিয়েছে, আর ওরাই এই গাছগুলো কেটেছে আমাদের গ্রাম থেকে তাড়ানোর জন্য। এবার ওদের মুখোশ খুলতেই হবে। চলো, ওদের বাড়ির দিকেই যাই, কিন্তু সাবধানে, যেন ওরা বুঝতে না পারে। হ্যাঁ, ওদের আজকে আচ্ছা করে শায়েস্তা করে আসবো। বেশি বার বেড়েছে দুজনেই। চল ছোট। নিশা, দরজা খোলো। কি রে, এই ভর দুপুরে আবার কে এসেছে আমার বাড়িতে? ধুলোর কারণে ঠিকঠাক বাইরে যাওয়াই যাচ্ছে না। এরকম অবস্থায় কার মোরার শখ জেগেছে যে আমার বাড়িতে এসেছে? উফ, যাই দেখি, ভালো লাগছে না এই গরমে। কে এসেছে গো? দেখো কারা এসেছে। তোমরা তোমরা এখানে কেন এসেছো? কি চাই তোমাদের? হ্যাঁ, আমরা এসেছি। কেন, দেখে ভয় পেয়ে গেলে বুঝি? কি ব্যাপার, গরমে হাঁসফাঁস করছো নাকি? গাছ কেটে নিজেরাই দেখছি অস্থির হয়ে পড়েছো। কেমন লাগছে এখন? কি বলতে এসেছো? আমাদের দোষারোপ করতে এসো না আবার। যাও যাও এখান থেকে। এমনি গরমে নাজেহাল অবস্থা, তার মধ্যে উপরি ঝামেলা। অসহ্য। চপ, এবার যদি আর একটা মিথ্যে বলো, তাহলে গ্রামের মাঝখানে দাঁড় করিয়ে তোমাদের মুখোশ খুলে দেব। না না, দেখো শ্যামলী, লীলা, আমরা দোষী, ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো, ওই রাতে আমরা বুঝিনি যে এমন গরম পড়বে, বুঝলে? হ্যাঁ, আমরাও কষ্ট পাচ্ছি। গরমে ঘরেও থাকা যায় না, ছায়া নেই, হাওয়া নেই। বুঝেছো এখন গাছের মূল্য? বুঝেছো, একটা গাছ মানে শুধু কাঠ না, সেটা জীবন। আমাদের ফাঁসিয়ে দিয়ে কি পেলে? লোভে পড়ে ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও না। হ্যাঁ, দয়া করো, আমরা আর এমন কিছু করব না। আমাদের শাস্তি দাও, কিন্তু ক্ষমা করো।
শাস্তি তো দেবই, তবে সেটা গাছ কেটে নয়, গাছ লাগিয়ে। আপনারা সবাই আমাদের কথা শুনুন। আজ আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি তারা প্রত্যেকেই এই গরমে শাস্তি ভোগ করছি। কারণ আমরা আমরা মানুষরাই নিজেদের লোভের জন্য অনেক অনেক গাছ কেটেছি, ছায়া হারিয়েছি। এখন যদি আবার গাছ না লাগাই তাহলে আগামী বছর এর থেকেও খারাপ অবস্থা হবে। হ্যাঁ গো বৌদি, এবার সত্যি টের পাচ্ছি ছায়া ছাড়া গ্রামের জীবন কত কষ্টের। কি করব বলো, আমাদের ভুল হয়ে গেছে। ভুল সবাই করে, কিন্তু শোধরানোটা জরুরি। তাই আজ থেকে আমাদের সবাইকে একসাথে গাছ লাগাতে হবে। শুধু লাগালেই হবে না, বড় না হওয়া পর্যন্ত তাদের দেখাশোনা করাও আমাদেরই দায়িত্ব। যেমন একটা ছোট শিশুকে বড় না হওয়া পর্যন্ত আমরা যত্ন নিই, ঠিক তেমনই। আমরাও সাহায্য করব, এবার সত্যি মন থেকে বলছি, কারণ দোষটা আমরা সব থেকে বেশি করেছি। হ্যাঁ, আমরা ভুল বুঝেছিলাম। এবার গাছই হবে আমাদের ভবিষ্যৎ। ঠিক বলেছ, ওদের মুখে আজকে গ্রামের ভবিষ্যতের কথা শুনে ভালো লাগলো। চলো সবাই আজকেই কাজটা শুরু করি। হ্যাঁ, আর দেরি নয়, এখন থেকেই গাছ লাগানো শুরু হবে। চলো সবাই।